হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত। WBSSC SLST বাংলা বিষয়ের আলোচনায় আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি যেটা প্রত্যেক বাংলার পরীক্ষার্থীদের দেখা প্রয়োজন। জানিয়ে দিই, আজ আমরা আলোচনা করব WBSSC SLSTর বিগত সালের বাংলা ব্যাকরণের প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে। সেই উত্তরগুলো আমরা বিশ্লেষণের মাধ্যমে খুব সহজ সরলভাবে ব্যাকরণটিকে তোমাদের সামনে উপস্থাপিত করব। দেখো, অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। আমরা যদি বিগত সালের বাংলার প্রশ্নপত্রগুলো দেখি তাহলে কেমন প্রশ্ন আসে সেই সম্পর্কে যেমন তোমাদের জ্ঞান হবে, পাশাপাশি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক বেশি সহায়ক হবে এই সমস্ত টপিকগুলো। তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আরেকটা বিষয় জানিয়ে দিই, আজ আমরা যে প্রশ্নপত্রটি নিয়েছি সেটি হলো 2000 ও 2001 এই দুটো সালের প্রশ্নপত্রে কেমন বাংলা ব্যাকরণের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো তোমরা দেখো, পাশাপাশি সেই উত্তরগুলো আমরা নিরূপণ করব। আমরা এভাবেই এক একটি পর্বে বিগত সালের সমস্ত বাংলা ব্যাকরণের প্রশ্নগুলির আলোচনা করব। এতে তোমাদের ব্যাকরণ সম্পর্কিত যে ভীতিগুলো রয়েছে সেই ভীতিগুলো আশা করছি কিছুটা হলেও দূর হবে। প্রত্যেককে বলবো অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো। আরেকটা বিষয় জানিয়ে দেওয়া প্রয়োজন, সেই সময় কিন্তু MCQ প্রশ্ন হতো না, SAQ প্রশ্ন হতো। এখানে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু SAQ প্রশ্ন বলে আমরা দেখব না এমনটা কিন্তু নয়। দেখো, SAQ প্রশ্ন থেকে অনায়াসে MCQ প্রশ্ন করা যায়, সেই জন্য অবশ্যই প্রশ্নগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। চলো দেখে নিই বিগত সালের বাংলা ব্যাকরণের প্রশ্ন। 2000 সালে প্রথম যে প্রশ্নটি ছিল বাংলা ব্যাকরণ থেকে, কোন ধরনের এখানে ধ্বনি পরিবর্তন ঘটেছে। এখানে দেখো, যেখানে তোমাদের দেখতে হবে যেখানে ধ্বনি পরিবর্তন, অর্থাৎ ধ্বনি পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি, এটার যদি অ্যান্সার আমরা করি যে রত্ন থেকে রতন, তোমরাই বলো এখানে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে। রত্ন থেকে রতন, এখানে যেটা হয়েছে সেটা হলো স্বরভক্তি, স্বরভক্তি বা বলতে পারি বিপ্রকর্ষ, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তোমরা নিশ্চয়ই জানো যে স্বরভক্তি বা বিপ্রকর্ষের যে সংজ্ঞাটা, শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝখানে স্বরধ্বনি আনার রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। তো এখানে ত এবং দন্তন্য আমরা যদি ভাঙি তাহলে দেখতে পাবো রত্ন। এই রত্নকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে হয় র যুক্ত অ যুক্ত ত যুক্ত দন্তন্য যুক্ত অ। আবার রতনকে যদি আমরা ভাঙি তাহলে হবে র যুক্ত অ যুক্ত ত যুক্ত অ যুক্ত দন্তন্য যুক্ত অ। অর্থাৎ এই ত এবং দন্তন্যর মাঝে এই নতুন যে অস্বরধ্বনিটি এসেছে এটি হলো স্বরভক্তি, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন ভেঙে তার মাঝে এই স্বরধ্বনি নিয়ে আসার যে প্রবণতা তাকে স্বরভক্তি বলা হয়। এই কারণে এটি হলো স্বরভক্তির যথার্থ উদাহরণ। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে মঞ্চ থেকে মাচা। এখানে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ থেকে মাচা, অর্থাৎ একটি চন্দ্রবিন্দু এসেছে, অর্থাৎ এখানে হয়েছে নাসিক্যি ভবন। এখানে যেটি হয়েছে সেটি হলো নাসিক্যি ভবন। তোমরা অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে উম ইয় দন্তন্য মূর্ধন্য ম যে নাসিক্য ব্যঞ্জনটি ছিল সেই নাসিক্য ব্যঞ্জনটি লোপ হয়ে গেছে এবং তার পূর্বে যে ধ্বনিটি সেই ধ্বনিটিতে অনুনাসিক একটি অনুরণন সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটি চন্দ্রবিন্দু এসেছে। এই কারণে এখানে নাসিক্যি ভবন হয়েছে। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে মহোৎসব থেকে মোৎসব, এটা অবশ্যই তোমরাও অবশ্যই এই উত্তরগুলো নিরূপণ করার চেষ্টা করবে। মহোৎসব থেকে মোৎসব, এখানে যেটা ঘটেছে সেটা হলো এই খণ্ডত্ব এবং দন্তস্ব পাশাপাশি থাকা দুটি ব্যঞ্জন একে অপরের সাথে একরকম একে এইভাবে দুজনের যে পারস্পরিক সহযোগিতায় দুটোই পরিবর্তিত হয়ে গেছে। যখন এইভাবে শব্দের মধ্যে থাকা যে ব্যঞ্জনগুলো সেই ব্যঞ্জনগুলো একে অপরের প্রভাবে যখন এইভাবে পরিবর্তিত হয়ে যায় এবং সমধ্বনিতে পরিণত হওয়ার চেষ্টা করে তখন তাকে সমীভবন বলে। এখানে যে সমীভবনটা হয়েছে যেহেতু দুটোই পরিবর্তিত হয়ে গেছে এই কারণে এখানে অনন্য সমীভবন ঘটেছে।
এরপরের যে প্রশ্নটি রয়েছে ভাই শ্বশুর থেকে ভাসুর, এখানে ভাই শ্বশুর অর্থাৎ এই দুটো অক্ষর এটা আমরা বর্ণ বলতে পারি না, এটা অক্ষর বলতে পারি। স এই ধ্বনিটা দুটো স্বধ্বনি ছিল, এখানে একটা স্বধ্বনি হয়েছে, এই কারণে এখানে সমাক্ষর লোপ হয়েছে, সমাক্ষর লোপ। এরকম বেশ কিছু সমাক্ষর লোপের উদাহরণ দেখতে পাওয়া যায়। শুধু তালব্যস্য দেখলে হবে না, এখানে স্বধ্বনিটা দুটি স্বধ্বনি ছিল, এখানে দুটি স্বধ্বনি ছিল, এখানে একটি স্বধ্বনি রয়েছে, এই কারণে এটি সমাক্ষর লোপের যথার্থ উদাহরণ। পরবর্তী প্রশ্ন ছিল বাগধারা থেকে। দেখো বাগধারা, আগে এরকম প্রশ্ন আসতো, বাগধারা এরকম বাগধারা দেওয়া থাকতো, সেই বাগধারাটাকে বাক্যে পরিণত করতে বলা হচ্ছে। আমরা এটার উত্তর নিরূপণ করি অবশ্যই, কারণ ব্যাকরণগত যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর একটা জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। সেই জন্য আমরা এখানে যদি দেখি যে অর্ধচন্দ্র, এই অর্ধচন্দ্র শব্দের অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দেওয়া। তো এটাকে নিয়ে একটা বাক্য লিখতে হবে। ধরো বললাম পকেট মার চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় জনতা অর্ধচন্দ্র দিয়ে পুলিশে ধরিয়ে দিল। এইভাবে তোমরা অবশ্যই বাক্যগুলোকে করতে পারো। আশা করছি বিষয়টি বুঝতে পারছো। পরের আরেকটি রয়েছে বাগধারা, এখানেও আমরা দেখি হাড়ে বাতাস লাগা। এই হাড়ে বাতাস লাগা এটার যে অর্থ হবে, এই অর্থটা হলো স্বস্তি পাওয়া, এটার অর্থ হবে স্বস্তি পাওয়া। তো এটারও একটা বাক্য তোমাদের রচনা করতে হবে, হাড়ে বাতাস লাগা। ধরো বললাম এসএলএসটির পরীক্ষা সম্পূর্ণ হওয়ায় বা পরীক্ষা শেষ হওয়ায় যেন হাড়ে বাতাস লাগলো। যারা এসএলএসটির জন্য খুবই পড়াশোনা করছো তাদের মনে হবে পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর যে সত্যিই যেন হাড়ে বাতাস লাগলো, এইভাবে এটার অর্থ। বাংলা ভাষায় ব্যবহৃত 4টি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। দেখো এরকম যদি প্রশ্ন আসে কতটা সুবিধা। বাংলা ভাষায় 4টি পর্তুগিজ শব্দের উদাহরণ তোমরা প্রত্যেকেই জানো, আতা, পিপি, পেয়ারা, আনারস, 4টা দেওয়া হয়ে গেছে। পাশাপাশি বলতেই পারো আলকাদরা, আলপিন, এই সমস্ত শব্দগুলো পর্তুগিজ শব্দের যথার্থ উদাহরণ। প্রত্যেককে বলবো অবশ্যই খুব ভালোভাবে বাংলা শব্দ ভাণ্ডারের আলোচনা দেখে নেবে, সেখান থেকে যত রকমের শব্দ রয়েছে একটু শব্দগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এবার দেখো কারক ও বিভক্তি থেকে রয়েছে, অপাদান কারকে এ বিভক্তির প্রয়োগ দেখাও। অপাদান কারকে এ বিভক্তির প্রয়োগ, অর্থাৎ অপাদান কারক থেকে হইতে আমরা যদি লিখি, এটার যে একটা উদাহরণ আমরা দেব সেটা হলো দুধে দই হয়। দেখো দুধে দই হয়, দুধে যদি দাগ দিই অর্থাৎ দই হয়, দুধে অর্থাৎ দুধ হতে দই হয়, দুধে এ, এখানে আমরা এই বিভক্তি কিন্তু পেয়ে যাচ্ছি। এইভাবে অবশ্যই তোমাদের দেখতে হবে। করণ কারকে শূন্য বিভক্তির প্রয়োগ দেখাও। করণ কারক অর্থাৎ দ্বারা দিয়া এবং সেখানে শূন্য বিভক্তি হবে। আচ্ছা, ছেলেরা তাস খেলছে, ছেলেরা তাস খেলছে অর্থাৎ তাস দ্বারা খেলছে, তাস খেলছে মানে তাস দ্বারা খেলছে, এই কারণে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে করণ কারকে শূন্য বিভক্তি হয়েছে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, বর্ণ বিপর্যয় কাকে বলে? দুটি উদাহরণ দাও। বর্ণ বিপর্যয় বা বর্ণ বিপর্যাস। দেখো বর্ণ বিপর্যয় বলতে বোঝায় যে ধ্বনির স্থান পরিবর্তন। তো ধ্বনির স্থান পরিবর্তন অর্থাৎ যদি লেখা যায়, উদাহরণটাই আগে লিখি, বাক্স থেকে বাস্ক, মুকুট থেকে মুটুক, অর্থাৎ দ্রুত উচ্চারণের কারণে শব্দ মধ্যস্থ ধ্বনি তাদের স্থান পরিবর্তন করাকে বলা হয় বর্ণ বিপর্যয়। এটাই উত্তর হবে এটা।
এবার বর্ণ বিশ্লেষণ করুন। এখানে বর্ণ বিশ্লেষণ করতে দেওয়া রয়েছে, এখন আর এই বর্ণ বিশ্লেষণ থাকে না। এখানে যদি আমরা এটার বর্ণ বিশ্লেষণ করি, অবশ্যই দেখো কিভাবে এগুলোর বর্ণ বিশ্লেষণ করতে হবে। দন্ত স যুক্ত ব যুক্ত ক যুক্ত অ যুক্ত প যুক্ত ও যুক্ত ল। খেয়াল করবে কোথাও অসাবধানতায় যদি ভুল বা ত্রুটি রয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবে। ক, তারপর অ, তারপর ল, তারপর প যুক্ত হস্যই যুক্ত ত, তারপর অ। এই হলো সকপোলকল্পিত, এটার বর্ণ বিশ্লেষণ। এবার যেটা রয়েছে ভ্রান্তি বিলাস, দেখো ভ, তারপর র, এরপর আকার আ, তারপর দন্তন্য, তারপর ত, তারপর হস্যই যুক্ত ব যুক্ত ই, তারপর ল যুক্ত আ যুক্ত দন্তস্য। এই হলো ভ্রান্তিবিলাস। এবার ইন্দ্রালয়, ইন্দ্রালয় যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে হবে হস্যই যুক্ত দন্তন্য যুক্ত দ যুক্ত র যুক্ত আ যুক্ত ল যুক্ত অ যুক্ত অন্তস্থ অ। এবার রয়েছে চরই বেতি, এটার বর্ণ বিশ্লেষণ করলে হবে চ যুক্ত অ যুক্ত র যুক্ত ওই, অর্থাৎ এটা ওই হবে। এরপর ব যুক্ত এ যুক্ত ত যুক্ত হস্যই, অর্থাৎ চরই বেতি। আরেকটা বিষয় বলি, এই অন্তস্থ অ এর পর কেউ চাইলে অ দিতে পারো অন্তস্থ অ এর পর। তো এই হলো তোমাদের যে বর্ণ বিশ্লেষণগুলো এসেছিল 2000 সালের এসএলএসটি পরীক্ষায়, এবং প্রশ্ন সংখ্যাও থাকতো সেখানে 20টা মোট প্রশ্ন থাকতো। সেই 20টা প্রশ্নের মধ্যে বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাসের প্রশ্ন থাকতো। তো সেই সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণের মধ্যে থেকে আমরা 2000 সালের বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো আলোচনা করলাম। এবার 2001 সালের বাংলা ব্যাকরণের কেমন প্রশ্ন আসতো দেখো। এখানে রয়েছে অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, অর্থাৎ দুটো সংজ্ঞা বললেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং সংজ্ঞা এবং উদাহরণ দিলেই হবে। অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? অর্ধ তৎসম অর্থাৎ অর্ধেকভাবে তৎসম যে সমস্ত শব্দ, যে সমস্ত তৎসম শব্দ সরাসরি বাংলা ভাষায় এসে, সরাসরি বাংলা ভাষায় এসে লোকমুখে পরিবর্তিত হয়ে উচ্চারিত হয় তাদের অর্ধ তৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, প্রণাম থেকে পিন্নাম, এগুলো হচ্ছে গিয়ে অর্ধ তৎসম শব্দ। তদ্ভব শব্দ কাকে বলে? তদ্ভব অর্থাৎ সংস্কৃত থেকে, এটার যে অর্থ, তদ্ভব শব্দের অর্থ সংস্কৃত থেকে উৎপন্ন। তাহলে আমরা এটা সংজ্ঞা কি বলবো? যে সমস্ত তৎসম শব্দ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, তাদের, লিখলাম না বাকিটা, এই বাকিটা তোমরা প্রত্যেকেই জানো। এটা তাদের, একটি ছেলেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, বলো তো কারক কাকে বলে? সে বলছে স্যার আমি শেষেরটা পারবো, শেষ অংশটা পারবো। আচ্ছা বলো, তখন সে বলছে স্যার তাকে কারক বলে। ঠিক সেই রকম তাকে বা তাদের তদ্ভব শব্দ বলে। মজা করলাম। তো এই তদ্ভব শব্দের একটা উদাহরণ ধরো, কৃষ্ণ থেকে কণ্হ থেকে কানু, কৃষ্ণ থেকে কণ্হ থেকে কানু, বা হস্ত থেকে হত্থ থেকে হাত, মৃত্তিকা থেকে মুট্টিয়া থেকে মাটি, এগুলো হলো তদ্ভব শব্দের যথার্থ উদাহরণ।
যে সমস্ত বর্ণের উচ্চারণে মুখ বিবরে স্থান সংকুচিত হয় এবং একটি শীষ দেওয়ার মতো আওয়াজ উচ্চারিত হয় তাদের ঊষ্ম বর্ণ বলে। তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ তো এখানে আমাদের ঠিক শীষ ধ্বনির মতো আওয়াজ না হলেও অনেকটা পরিমাণে শ্বাস নির্গত হয়। হ, তালব্যস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এগুলোকে ঊষ্ম ধ্বনি বলে। নেক্সট প্রশ্নটি রয়েছে, ও সব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? অর্থের দিক থেকে এটি কোন ধরনের বাক্য? দেখো, মেলে অর্থাৎ এটি হলো প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বাক্য। অর্থের দিক থেকে এটি কোন ধরনের বাক্য? কমপ্লিট। অর্থ বজায় রেখে এই বাক্যটিকে রূপান্তরিত করতে হবে একটি অন্য, অর্থাৎ এই প্রশ্নবোধক বাক্যটিকে আমরা অন্য একটি বাক্যে রূপান্তরিত করব। ওসব জিনিস কি এখন সহজে মেলে, এটা আমরা একটা অন্য বাক্যে রূপান্তরিত করছি। ওসব সেকেলে জিনিস এখন সহজে মেলে না। অর্থাৎ আমরা নঙ্গর্থক বাক্যে বা নাবাচক একটি বাক্যে রূপান্তরিত করলাম। বাক্যটির অর্থটি একই থাকলো, কিন্তু অর্থ বজায় রেখে আমরা অন্য একটি বাক্যে রূপান্তর করলাম। এইভাবে প্রশ্ন এসে থাকে। তো এটাই ছিল এসএলএসটির 2000 এবং 2001 সালের প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে আমরা আলোচনা করলাম। এভাবেই আমরা আরও যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পরবর্তী পর্বে তোমাদের জন্য আলোচনা করছি। তো এই ছিল আজকের প্রশ্নগুলি। যদিও প্রশ্নের সংখ্যা কম, 2 সাল থেকে আমরা নিয়েছি এবং প্রশ্ন খুব কম আসতো, অর্থাৎ 20টি করে মোট প্রশ্ন থাকতো, তার মধ্যে সাহিত্যের ইতিহাসের প্রশ্ন বেশি থাকতো এবং বাংলা ব্যাকরণের প্রশ্ন এই তো তোমরা দেখতেই পাচ্ছ যে 2 সালে যে প্রশ্ন ছিল। এবং পরবর্তীতে ধীরে ধীরে যত দিন এগিয়েছে তত পরবর্তীতে প্রশ্নের সংখ্যা বেড়েছে এবং 2016 সাল থেকে এমসিকিউ প্রশ্ন আসছে। তো তোমাদের এইভাবে প্রশ্নের যে রূপান্তর, পরিবর্তন এবং প্রশ্নের যে ধরন তারও কিছু পরিবর্তন এসেছে, যেগুলো তোমাদের সত্যিই খুবই জানা প্রয়োজন। সেই জন্য আমরা এইভাবে পরপর পর্বগুলোতে আলোচনা করব। এগুলোকে কেউ কম গুরুত্বপূর্ণ বিষয় ভেবো না, কারণ এগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমার এসএলএসটি পরীক্ষার যে প্রশ্নপত্রের ধরন সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান হবে এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে যেটা অনেক বেশি সহায়তা করবে। আমরা নেক্সট পর্বে নিয়ে আসছি। হয়তো যারা ভিডিওটা পরে দেখছো, এন্ড স্ক্রিনে আশা করছি ভিডিওটা চলে এসেছে, তোমরা অবশ্যই এন্ড স্ক্রিন থেকে এর নেক্সট যে পর্ব, সেখানে আমরা পরবর্তী যে সালের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি, দেখে নিতে পারো। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাশাপাশি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।